এই জাহাজটি বিগত ১৩৩ দিন ধরে আন্টার্কটিকা মহাসাগরে জমে থাকা বরফের মধ্যে আটকে রয়েছে। জাহাজটি সম্পূর্ণভাবে বরফের মধ্যে জমে গিয়েছে, আর এই জাহাজের মধ্যেই আটকে রয়েছে ৭০ জন মানুষ। শ্বাসরুদ্ধকর একটি পরিস্থিতি, কারণ জাহাজের মধ্যে আর মাত্র ৩ দিনের খাবারই মজুদ রয়েছে। এখন প্রশ্ন হলো, কি এমন হয়েছিল এই জাহাজের সাথে? তারা এই ভয়ঙ্কর বরফের মাঝে কিভাবে আটকে গেল, আর এখন কিভাবেই বা তারা সেই ভয়ঙ্কর বরফের থেকে জাহাজ সহ নিজেদেরকে উদ্ধার করতে পারবে? সো আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ সার্ভাইভাল সিনেমা, দ্য আইস ব্রেকার। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে এই গল্পটিই দেখে আসা যাক। সিনেমা শুরু হয় ১৯৮৫ সালের সময় দেখিয়ে। তৎকালীন রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের সবথেকে বড় আইস ব্রেকার জাহাজ, যার নাম ছিল মিখাইল সোমুক, তাকেই সবথেকে বড় জাহাজ বলে গণ্য করা হতো। একদিন সেই আইস ব্রেকার জাহাজটি খাদ্য ও বৈজ্ঞানিক সরঞ্জাম নিয়ে আর্কটিক রিসার্চ সেন্টারে যাচ্ছিল। আর এই আর্কটিক রিসার্চ সেন্টারটি অস্ট্রেলিয়ার কাছে আন্টার্কটিকা অঞ্চলে অবস্থিত। তো যাই হোক, এরপর আমাদেরকে ওই জাহাজের প্রধান ক্যাপ্টেনকে দেখানো হয়। এনার নাম হলো ক্যাপ্টেন পেট্রো। ক্যাপ্টেন পেট্রো খুবই দক্ষ একজন ক্যাপ্টেন, এমনকি তিনি তার ক্রু মেম্বারদের অনেক খেয়াল রাখত। এক কথায় বলতে গেলে তিনি মনের দিক থেকে অনেক ভালো ছিল। এরপর দেখা যায় তাদের জাহাজটি বরফ ভেঙে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু এক সময় তারা লক্ষ্য করে তাদের সামনে বিশাল আকৃতির একটি বরফের পাহাড় রয়েছে। আসলে এই বরফের পাহাড়গুলো একরকম ভাবে জলের মধ্যে ভেসে থাকে। এরপর ক্যাপ্টেন পেট্রো সিদ্ধান্ত নেয় তারা এই বরফের পাহাড়ের পাশ দিয়েই জাহাজ নিয়ে বেরিয়ে যাবে। সেই পরিকল্পনা মতনই জাহাজটিকে ঘোরানো হয়, কিন্তু ওই পাহাড়ের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্ভাগ্যবশত তাদের জাহাজের পেছনের অংশ ওই পাহাড়ের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায় এবং বরফ ভেঙে টুকরো টুকরো হয়ে তাদের জাহাজের উপর পড়তে থাকে, যার কারণে জাহাজের ডেকে থাকা একজন ক্রু মেম্বার সহ একটি কুকুর বরফগোলা জলের মধ্যে পড়ে যায়। সেখানে ক্যাপ্টেন পেট্রো তাদেরকে জলের মধ্যে ডুবতে দেখে দ্রুত সিঁড়ি নামাতে বলে, কিন্তু সিঁড়ি নামানোর পরেও কোনো লাভ হয় না। তখন সেখানে থাকা সেকেন্ড ক্যাপ্টেন অ্যাডিমিপ ক্যাপ্টেন পেট্রোকে বলে, আপনি একজন ক্রু মেম্বারের জন্য সকল ক্রু মেম্বারের জীবন বিপদে ফেলতে পারেন না, আর আমাদেরকে এখন এখান থেকে যাওয়া উচিত। কিন্তু ক্যাপ্টেন পেট্রো তার কোনো ক্রু মেম্বারকে এইভাবে মরে যেতে দেবে না। তবে সিঁড়ি নামানোর পরেও কোনো কাজ না হওয়ায় একজন ক্রু মেম্বারকে সিঁড়ির সাহায্যে নিচে নামানো হয়। তবে তাদের অনেক চেষ্টা করার পরেও সেই কুকুরটিকে বাঁচানো গেলেও সেই ক্রু মেম্বারটিকে বাঁচানো যায় না। সমুদ্রের জল প্রচণ্ড ঠান্ডা হওয়ার কারণে সেই ক্রু মেম্বারটি জলের মধ্যেই মারা যায় এবং সে সমুদ্রের মধ্যে তলিয়ে যায়। এরপর দেখা যায় যেই ক্রু মেম্বারটি জলের মধ্যে নেমেছিল, প্রচণ্ড ঠান্ডার কারণে সে আর কথা বলতে পারছিল না। এই দিকে দেখা যায় সেই পাহাড় থেকে বড় বড় বরফের টুকরো জাহাজের উপর পড়েছিল, আর তখনই একটি বরফের টুকরো জাহাজের রাডার সিস্টেমে পড়েছিল, যার কারণে রাডার সিস্টেমটি ভেঙে যায়। আসলে এই রাডারের সাহায্যেই তারা জানতে পারবে সমুদ্রের কোথায় কতটা বরফ জমে রয়েছে। বরফের পাহাড়টি ভেঙে যাওয়ার ফলে তারা সামনের দিকে তো যেতে পারছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই, সেই বরফের পাহাড়টি ভাসতে ভাসতে তাদের জাহাজের পেছনে পেছনে আসছিল। এইদিকে জাহাজের সেকেন্ড ক্যাপ্টেন মনে করছিল ক্যাপ্টেন পেট্রোর ভুল সিদ্ধান্তের কারণে জাহাজের পেছনের অংশে ক্ষতি হয়েছে, তাছাড়া জাহাজের রাডার সিস্টেম ভেঙে গিয়েছে এবং একজন ক্রু মেম্বারের মৃত্যুও হয়েছে। এই জন্য সেকেন্ড ক্যাপ্টেন এই সমস্ত তথ্য নিয়ে মস্কোর মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়। তবে এই বিষয়টি বাকি ক্রু মেম্বারদের একদমই ভালো লাগে না, কারণ সকল ক্রু মেম্বাররাই জানতো ক্যাপ্টেন পেট্রো খুবই ভালো একজন মানুষ, সে কখনোই কারো ক্ষতি চায় না। তো যাই হোক, মস্কোর মন্ত্রণালয়ে এইসব জানার পর ক্যাপ্টেন পেট্রোকে সাসপেন্ড করা হয় এবং যতক্ষণ না নতুন ক্যাপ্টেন আসছে ততক্ষণ পর্যন্ত এই আপাতকালীন সময়ের জন্য ক্যাপ্টেন অ্যাডিমিপকে সমস্ত দায়িত্ব দেওয়া হয়। এইদিকে রাশিয়ার ক্যাপিটাল শহর মস্কো থেকে নতুন ক্যাপ্টেনকে হেলিকপ্টারে করে জাহাজের উদ্দেশ্যে পাঠানো হয়। নতুন ক্যাপ্টেনকে যেই হেলিকপ্টারে করে পাঠানো হয়েছিল, ওই হেলিকপ্টারে করেই ক্যাপ্টেন পেট্রোকে মস্কোর আদালতে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে সেখানে আবহাওয়া প্রচণ্ড খারাপ হয়ে যাওয়ার কারণে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, কিন্তু দুর্ভাগ্যবশত হেলিকপ্টারটি ল্যান্ড করা মাত্রই হেলিকপ্টারের মধ্যে আগুন লেগে যায়। এটা দেখা মাত্রই ক্যাপ্টেন পেট্রো সহ তার ক্রু মেম্বাররা নতুন ক্যাপ্টেন সহ পাইলটের জীবন বাঁচায়। তবে এত কিছু হয়ে যাওয়ার পরেও নতুন ক্যাপ্টেন পেট্রোকে ধন্যবাদ না জানিয়ে তাকে বলে, মস্কোর আদালত তোমার জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, হেলিকপ্টারে আগুন লেগে যাওয়ার ফলে ক্যাপ্টেন পেট্রোকে নিয়ে মস্কোর আদালতে যাওয়া আর কোনোভাবেই সম্ভব ছিল না।
এই জন্য সে আবারও জাহাজের মধ্যে থেকে যায়। এইদিকে দেখা যায় নতুন ক্যাপ্টেন অনেক স্ট্রিক্ট ছিল। সে আসা মাত্রই প্রথমেই কন্ট্রোল রুমে চলে যায়। কন্ট্রোল রুমে পৌঁছে এসে দেখে একজন ক্রু মেম্বার তার কিউব পাজেলের সাথে খেলতে খেলতে নিজের ডিউটি করছে। এটা দেখা মাত্রই নতুন ক্যাপ্টেন তাকে অনেক বকাবকি করে এবং তার কিউব পাজেলটা নিয়ে সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। এইদিকে বাইরে দেখা যায় জাহাজটি আস্তে আস্তে বরফ জমা সমুদ্রের মধ্যে ফেঁসে গিয়েছে। অন্যদিকে আমরা মস্কো শহরে পেট্রোর ওয়াইফকে দেখতে পাই। সে একজন জার্নালিস্ট। সে ভেবে রেখেছিল সে পেট্রোকে ডিভোর্স দেবে। তবে পেট্রোদের সমুদ্রের মাঝে ফেঁসে যাওয়ার ঘটনা শুনে সে মস্কোর মন্ত্রণালয়ে যাওয়া আসা করতে থাকে যাতে রেস্কিউ টিম সেখানে পাঠানো যায়। এইদিকে আমরা জাহাজে দেখি সেখানে সব ক্রু মেম্বাররা মিলে একটি মিটিং করছিল। সেখানে তারা এই পরিস্থিতি থেকে কিভাবে বেঁচে ফেরা যায় সেই কথাবার্তাই বলছিল। সেখানে মিটিংটি ক্যাপ্টেন পেট্রোর আদেশে হচ্ছিল। তখন সেখানে থাকা একজন ক্রু মেম্বার বলে, আমাদের কাছে থাকা পেট্রোলের ডামগুলো যদি বরফের মধ্যে বিস্ফোরণ করা যায় তাহলে হতে পারে বরফ গলে যাবে আর আমরা আবারও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তারা এই কথাবার্তা বলছিল। তখনই সেখানে নতুন ক্যাপ্টেন চলে আসে। সে আসা মাত্রই এই মিটিংটা বন্ধ করে দেয় এবং সেখানে সে এমন ব্যবহার করতে থাকে যেটা বাকি ক্রু মেম্বারদের একদমই পছন্দ হয় না। তাছাড়া তাকে দেখে এটা মনে হচ্ছিল যেন সে ক্যাপ্টেন পেট্রোকে একেবারেই পছন্দ করে না। এরপর দেখা যায় নতুন ক্যাপ্টেন পেট্রোলের ডাম দিয়ে বিস্ফোরণ করার পরিকল্পনা নিষেধ করে দেয়, যদিও এই পরিকল্পনা ক্যাপ্টেন পেট্রোরও পছন্দ ছিল না। এরপর নতুন ক্যাপ্টেন বলতে শুরু করে, আর কিছুদিন পর এই তেলেরই আমাদের অনেক দরকার পড়বে, তাই এখন কোনোভাবে এটা নষ্ট করা যাবে না। এরপর নতুন ক্যাপ্টেন এমার্জেন্সি রুমে চলে যায় এবং সেখানে গিয়ে ঘোষণা করে দেয় যে এখন থেকে সবাইকে বিদ্যুৎ ব্যবহার করা কমাতে হবে, এমনকি কোনো খাদ্য বা পানীয় জিনিস অপচয় করা যাবে না এবং সকলকেই নিজের কাজ দায়িত্ব সহকারে পালন করতে হবে। তো যাই হোক, এইভাবেই দেখতে দেখতে তারা এই বরফ জমা সমুদ্রে 70 দিন কাটিয়ে দেয়। তবে সেখানে ক্যাপ্টেন পেট্রো চেষ্টা করে যাচ্ছিল যে যেভাবেই হোক এই পরিস্থিতি থেকে সবাইয়ের প্রাণ বাঁচিয়ে ফিরে যেতে হবে। এরপর ক্যাপ্টেন পেট্রো সিদ্ধান্ত নেয় সে কাউকে না বলে লুকিয়ে জাহাজের বাইরে যাবে। এরপর সে ওই পরিকল্পনা মতনই লুকিয়ে একটি ফায়ার গান নিয়ে জাহাজের বাইরে যাচ্ছিল, কিন্তু হেলিকপ্টারের ক্যাপ্টেন তাকে দেখে নেয়। তখন হেলিকপ্টারের ক্যাপ্টেন বলে, তুমি যাও, আমি কাউকেই কিছু বলবো না। এরপর ক্যাপ্টেন পেট্রো জাহাজের বাইরে গিয়ে বরফ জমা সমুদ্রে নেমে পড়ে। তখন সে নতুন ক্যাপ্টেনের দ্বারা ফেলে দেওয়া পাজেল কিউবটি দেখতে পাই। তখন সে বুঝতে পারে এই পাজেল কিউবটি তো অনেক আগেই সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল, অর্থাৎ সেই পথ অতিক্রম করে তারা অনেক আগেই এগিয়ে এসেছে। এরপর সে ওই কিউব পাজেলটি নিয়ে আরও কিছুটা সামনের দিকে এগিয়ে যায়। তখনই হঠাৎ করেই বরফ ভেঙে যাওয়ার কারণে সে একটি গুহার মতন জায়গায় গিয়ে পড়ে, আর সেখানেই ছিল একটি সি লায়ন। আসলে এই প্রাণীটিকে সমুদ্রের সিংহ বলা হয়। তো যাই হোক, সি লায়নটি দেখা মাত্রই ক্যাপ্টেন পেট্রো সেখানে ফায়ার করে, যেটা জাহাজ থেকে হেলিকপ্টারের ক্যাপ্টেন দেখতে পায়। তখন সে বুঝতে পারে ক্যাপ্টেন পেট্রো হয়তো কোনো বিপদে পড়েছে। এই জন্য সে জাহাজের সকল ক্রু মেম্বারকে নিয়ে ক্যাপ্টেন পেট্রোকে বাঁচানোর উদ্দেশ্যে চলে যায় এবং সেখান থেকে ক্যাপ্টেন পেট্রোকে উদ্ধার করে জাহাজের মেডিকেল রুমে নিয়ে আসা হয়। ডাক্তার অনেক চেষ্টা করে ক্যাপ্টেন পেট্রোকে সুস্থ করে তোলে। এরপর নতুন ক্যাপ্টেন সেখানে আসে এবং ক্যাপ্টেন পেট্রোকে অনেক বকাবকি করে কাউকে না বলে এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য। তবে ক্যাপ্টেন পেট্রো সেখানে যেই উদ্দেশ্যে গিয়েছিল সেই উদ্দেশ্যে ক্যাপ্টেন পেট্রো সফল হয়েছে। সে নতুন ক্যাপ্টেনকে বলে, আমাদের জাহাজের পেছন দিক থেকে পাহাড় আকৃতির একটি বরফের টুকরো খুব দ্রুত এগিয়ে আসছে, আর আমরা যদি দ্রুত সাহায্য না পাই তাহলে আমরা ঠান্ডায় এখানেই মারা যাব। তবুও ক্যাপ্টেন পেট্রোর কথায় নতুন ক্যাপ্টেন কিছুতেই বিশ্বাস করছিল না। তখন ক্যাপ্টেন পেট্রো সেই ছুঁড়ে ফেলে দেওয়া কিউব পাজেলটি নতুন ক্যাপ্টেনকে দেখায়, যেটা অনেক আগেই ফেলে দেওয়া হয়েছিল, সেটা এখন জাহাজের কাছে চলে এসেছে। এটা দেখার পর নতুন ক্যাপ্টেন পেট্রোর অভিজ্ঞতা সম্পর্কে বুঝতে পারে। এরই সাথে তাদের পেছনে ধেয়ে আসা ভয়ঙ্কর বিপদের সম্পর্কেও বুঝতে পারে। এরপর দেখা যায় দিন দিন জাহাজের চারিপাশে এবং জাহাজের ওপরে বরফ জমে যাচ্ছিল, আর সেই বরফগুলো উঁচু হতে হতে প্রায় 1 থেকে 1.5 মিটার পর্যন্ত উঁচু হয়ে গিয়েছে এবং একদিন সেই বরফের বড় বড় টুকরো নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজের ওপরে পড়ে যায়, যার কারণে জাহাজের পেছনের অংশে বরফ ফুটো হয়ে যায় এবং সেখান থেকে দ্রুত জাহাজের ভেতরে জল প্রবেশ করতে থাকে। আর এই জন্যই জাহাজের ভেতরে থাকা সকল খাবার ও পানীয় জল নষ্ট হয়ে যায়। তবে জাহাজের সকল ক্রু মেম্বার মিলে জাহাজের সেই ভাঙা অংশটিকে কোনোভাবে সারিয়ে নেয়, কিন্তু তাদের বেঁচে থাকার জন্য যেই খাবার ও পানীয় জল মজুদ ছিল সেগুলো তো নষ্ট
হয়ে গিয়েছে। এই জন্য জাহাজে থাকা সবাই প্রায় চিন্তায় পড়ে যায়, এমনকি এখন আর তাদের কাছে আর মাত্র 3 দিনের খাবারই মজুদ রয়েছে। আর এতটুকু খাবার ও পানীয় জল নিয়ে এত বিশাল সমুদ্রে বেঁচে থাকা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ওই সময় জাহাজে সেকেন্ড ক্যাপ্টেন অ্যারেমিপ সবাইকে নতুন ক্যাপ্টেনের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলতে শুরু করে। সে এটা বলতে থাকে, হয়তো তেলের ডাম দিয়ে বিস্ফোরণ করালে বরফের মাঝে ফাটল হয়ে রাস্তা তৈরি হতে পারে, যেটা তারা প্রথমেই পরিকল্পনা করেছিল। এরপর সেকেন্ড ক্যাপ্টেন সকল ক্রু মেম্বারকে নতুন ক্যাপ্টেনের বিরুদ্ধে রাগিয়ে দেয়। এই জন্য সকল ক্রু মেম্বার নতুন ক্যাপ্টেনকে একটি রুমের মধ্যে বন্দি করে দেয়। এরপর দেখা যায় সকল ক্রু মেম্বার জাহাজের মধ্যে থাকা তেলের ডামগুলো নিয়ে বরফের মধ্যে নেমে যায় এবং সেখানে তারা তাদের পরিকল্পনা মতন তেলের ডামগুলো সঠিক জায়গায় বসিয়ে বিস্ফোরণ ঘটায়। তবে এটা করার পরেও কোনো লাভ হয় না, বরং তাদের কাছে মজুদ থাকা সমস্ত জ্বালানি তেল নষ্ট হয়ে যায়। তো যাই হোক, তাদের এই পরিকল্পনা ফেল হওয়ার কারণে সেকেন্ড ক্যাপ্টেন অ্যারেমিপ নিজের কাজে অনেক লজ্জিত হয়। তাই সে ওই দিন রাতে নিজের ইউনিফর্ম পরে জাহাজের ডেস্কের উপর দাঁড়িয়ে পড়ে সুইসাইড করার জন্য। কিন্তু ওই সময় ক্যাপ্টেন পেট্রো তাকে দেখে নেয় এবং তার মনে সাহস জগিয়ে তাকে বলে, যেটা হয়ে গেছে সেটা ভুলে যাও, আর এখন কিভাবে আমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবো সেটার পরিকল্পনা করো। এই জাহাজে তোমাকে খুবই প্রয়োজন। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় সকল ক্রু মেম্বাররা মিলে এক জায়গায় বসে রয়েছে, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। এর পরের দিন সকল ক্রু মেম্বার মিলে নতুন ক্যাপ্টেনের কাছে ক্ষমা চাইতে যায়। তখন ক্যাপ্টেন তাদেরকে ক্ষমা করে দেয়। তখন একটি ক্রু মেম্বার বাইরে থেকে এসে তাদের সবাইকে বলে, অনেক বড় একটি বরফের টুকরো আমাদের জাহাজের দিকে খুব দ্রুত এগিয়ে আসছে, যেটা আগের থেকে অনেক বড় আকার ধারণ করেছে। এটা শোনার পর তারা সকলেই বাইরে এসে দেখে সত্যি বিশাল বড় আকারের একটি বরফের পাহাড় তাদের দিকে ধেয়ে আসছে এবং জলের মধ্যে জমে থাকা বরফে একটি বিশাল বড় ফাটল দেখা দিয়েছে। এই ফাটলটা দেখে ক্যাপ্টেন পেট্রো বলে, আমরা এই ফাটলের মধ্য দিয়েই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এটা শুনে বাকি ক্রু মেম্বাররা বলে, এটা করা মানে মৃত্যুর সঙ্গে লড়াই করা। তখন ক্যাপ্টেন পেট্রো বলে, এখানে এইভাবে হাতে হাত রেখে বসে থাকাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে বেঁচে ফেরা অনেক ভালো। আর এই কথা শুনে নতুন ক্যাপ্টেনও রাজি হয়ে যায়, কারণ সে ক্যাপ্টেন পেট্রোর অভিজ্ঞতা সম্পর্কে অনেক আগেই ধারণা পেয়ে গিয়েছিল। এখানে ক্যাপ্টেন পেট্রো বলে, আমি হেলিকপ্টারে করে জাহাজের ওপর থেকে জাহাজের লোকেশন এবং জাহাজের গতিবিধি সম্পর্কে আপডেট দিতে থাকবো। তখন নতুন ক্যাপ্টেন বলে, আমি এই দায়িত্ব নেব আর তুমি পুরো জাহাজের দায়িত্ব নেবে, কারণ তুমি এই জাহাজকে আগে থেকেই ভালো চেনো, তুমি এই জাহাজের ক্যাপ্টেন। এরপর তারা তাদের পরিকল্পনা মতন কাজ শুরু করে দেয়। নতুন ক্যাপ্টেন হেলিকপ্টারে করে জাহাজের ওপর দিকে চলে যায় আর বাকি ক্রু মেম্বাররা জাহাজে নিজের দায়িত্ব সহকারে পালন করতে থাকে। ক্যাপ্টেন পেট্রো সেকেন্ড ক্যাপ্টেনকেও একটা কাজ দিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় জাহাজের ডেস্কের উপরে দাঁড়িয়ে একজন ক্রু মেম্বার নির্দেশনা দিচ্ছিল, কারণ জাহাজের রাডার সিস্টেম অনেক আগেই খারাপ হয়ে গিয়েছিল। যদিও এই কাজটা খুবই ঝুঁকিপূর্ণ, তারপরেও সেই ক্রু মেম্বার নিজের কাজ দায়িত্ব সহকারে পালন করতে থাকে। এরপর নতুন ক্যাপ্টেনের নির্দেশে তাদের জাহাজটি অনেক কষ্টে বরফ ভেঙে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে, আর এতে সবাই অনেক খুশি হয়। অন্যদিকে দেখা যায় সমুদ্রের আবহাওয়া খারাপ হওয়ার কারণে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দুর্ভাগ্যবশত হেলিকপ্টারটি একসময় নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রের জলে পড়ে যায়। এর জন্য নতুন ক্যাপ্টেন ও হেলিকপ্টারের ক্যাপ্টেন দুজনেই ঠান্ডা জলের মধ্যে ডুবে যাচ্ছিল। এটা দেখার পর ক্যাপ্টেন পেট্রো তাদের জাহাজটিকে পেছনের দিকে নিয়ে যাচ্ছিল। ক্যাপ্টেন পেট্রো তার সকল ক্রু মেম্বারকে বলে, যেভাবেই হোক এদের দুজনকে বাঁচাতে হবে। তবে সেখানে থাকা সকল ক্রু মেম্বার জাহাজকে পেছনে নিয়ে যাওয়ার কথা শুনে ক্যাপ্টেন পেট্রোকে নিষেধ করে, কারণ আগেরবার এইরকমটা করার জন্য জাহাজের অনেক ক্ষতি হয়েছিল এবং ক্যাপ্টেন পেট্রোকেও সাসপেন্ড করা হয়েছিল। এইদিকে এরা দুজন বরফ গোলা জলের মধ্যে ডুবে যাচ্ছিল। তখন ক্যাপ্টেন পেট্রো দ্রুত তাদের জাহাজটিকে পেছনের দিকে নিয়ে আসে এবং সব ক্রু মেম্বাররা গিয়ে নতুন ক্যাপ্টেন ও হেলিকপ্টারের ক্যাপ্টেনকে বাঁচিয়ে নেয়। এরপর তারা আবারও তাদের জাহাজ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর এইভাবেই কয়েকদিন যাওয়ার পর ক্যাপ্টেন পেট্রোর ওয়াইফ একটি আইস ব্রেকার জাহাজে তেল নিয়ে ও তার সাথে রেস্কিউ টিম নিয়ে ক্যাপ্টেন পেট্রো জাহাজের কাছে চলে আসে। আর এইভাবেই তারা আবারও তাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যেতে শুরু করে। আর এইভাবেই তারা 133 দিন পর ভয়ঙ্কর আন্টার্কটিকা মহাসাগর থেকে প্রাণ বাঁচিয়ে ফিরে আসতে পেরেছিল। এর কিছুদিন পর আমাদেরকে দেখানো হয় সমস্ত নিউজ পেপারে মিথাইল সমুখ জাহাজের সমস্ত ক্রু মেম্বারদের ছবি ছাপানো হয় এবং নিউজ পেপারের মাধ্যমে তাদের ভয়ঙ্কর লড়াইয়ের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। আসলে এই সব কিছুই নিউজ পেপারে ছাপিয়েছিল পেট্রোর ওয়াইফ। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়।